জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর আজ দিনভর জেলায় জেলায় কলকাতা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ ঘিরে উত্তেজনা। তৃণমূল সরকার দাবি করছে, শাসক দাবি করছে যে বন্ধ ব্যর্থ, যদিও বন্ধ যারা ডেকেছেন শ্রমিক সংগঠন দাবি করছেন যে বন্ধ সফল। সরকারের শ্রম কোড নিয়ে একাধিকবার দীর্ঘদিন ধরে চাপানুতোর চলছে। সরকারি তরফে এখনো গোটা বিষয়টা লাগু করা না হলেও অভিযোগ সরকার কিন্তু বেশ কিছু জায়গায় সেই শ্রম কোড লাগু করা শুরু করেছে। এই নিয়ে দ্বন্দ্ব যখন চাপানুতোর শুরু হয় তখন শ্রমিক সংগঠনের দাবি তারা বাধ্য হয়ে বন্ধের পথে গিয়েছে, যদিও শাসক দলের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা প্রস্তাব আসে বন্ধের আগের দিন আলোচনায় বসার জন্য। সেই আলোচনা খারিজ করে দেওয়া হয় এবং কেন্দ্রের তরফে এও দাবি করে দেওয়া হয় শেষ মুহূর্তে বেশ কিছু শ্রমিক সংগঠন তারা বন্ধ থেকে পিছিয়ে এসেছে, কিন্তু বন্ধ হয়েছে। এবং বিভিন্ন ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি আপনাদের, যেখানে বন্ধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে, বিশেষ করে জলপাইগুড়ির খবর তো আপনাদের দেখিয়েইছি। আমাদের সঙ্গে তিনজন রয়েছেন এই মুহূর্তে। সুদীপ রাহা তৃণমূলের, সুপ্রিয় ঘোষ বিজেপির, তবে আমি শুরুতেই শতরূপের কাছে যাব সিপিএম এর। আমি তিনজনকেই বলবো, তিনজন রয়েছেন যেহেতু একটু সংক্ষেপে প্রত্যেকের বক্তব্য রাখতে, কারণ তিনজনের কাছেই আমাকে আসতে হবে। আমি শুরুতেই শতরূপের কাছে যাব। শতরূপ, এই বন্ধ, এই ধর্মঘট, আমরা আমাদের যখন বেড়ে ওঠা সেখান থেকে আমরা ধর্মঘটের একটা কালচারের মধ্য দিয়ে বড় হয়েছি, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তৃণমূল সরকারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা একটা অপসংস্কৃতি যা থেকে বাংলা বেরিয়ে এসেছে। ধর্মঘট বাংলার ভালো কিছু করেনি, ক্ষতি করেছে। কলকারখানা বন্ধের নজির সামনে এসেছে, তারপরেও আজকে ধর্মঘট কেন? দেখুন, অত কিছু বেরিয়ে এসে তো বলা শুরু করলেন ক্ষমতায় আসার পরে। 2011-র 20শে মে শপথ নেওয়ার আগে অবধি উনি 12 বছরে 73টা ধর্মঘট ডেকেছেন। আর ধর্মঘটের জন্য বাংলায় কলকারখানা হয়নি, অত ধর্মঘট করে তো বাংলায় হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি হয়েছিল, সল্টলেক সেক্টর 5 তৈরি হয়েছিল, যেখানে স্টুডিওতে এখন আমরা দাঁড়িয়ে আছি। তা আপনি ধর্মঘট না করে গত 14 বছরে আর একটা পারলেন নাকি হলদিয়ার পর আর একটা হলদিয়া তৈরি করতে? আপনি পারলেন নাকি সেক্টর 5-এর পর একটা সেক্টর 6, একটা 7, একটা সেক্টর 8 তৈরি করতে? আপনি পারলেন নাকি সিঙ্গুরিয়া কীভাবে কারখানা করতে নেই তাই নিয়ে তো অত জ্ঞান দিলেন, কীভাবে কারখানা করতে হয় করে দেখাতে পারলেন নাকি? ধর্মঘট করেও তো বাংলায় এত কলকারখানা হয়েছে। ধর্মঘট না করে 14 বছরে বাংলাটাকে শ্মশান কবরস্থান বানিয়ে রেখে দিয়েছেন। আর দেখুন, আমি একটা কথা বলি সভ্য, আজকে ধর্মঘট সিপিআইএম ডেকেনি, ডেকেছি যেটা আপনি সঠিকভাবে শুরুতে বললেন যে দেশের একাধিক শ্রমিক সংগঠন, তার কতগুলো দাবি আছে ইত্যাদি রয়েছে। তা সত্ত্বেও এই শ্রমিক সংগঠন ধর্মঘট ডাকুক, কি কখনো ফসলের দামের দাবিতে কৃষকেরা ধর্মঘট ডাকুক? এই যে ঘুরে ফিরে আপনারা শ্রমিক এবং কৃষকের হয়ে উত্তর দেওয়ার, কৈফিয়ত দেওয়ার দায়িত্ব সিপিআইএমকেই দেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। সুদীপ, সিপিএম ধর্মঘট ডাকেনি ঠিক কথা, কিন্তু সারা বাংলা জুড়ে যে তাণ্ডবটা সেটা সিপিএম করছে। আজকে সারা বাংলায় আমরা দেখেছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় রয়েছে, তারা কর্মক্ষেত্রে রয়েছেন, দোকান বাজার বাস ট্রেন সমস্ত কিছু খোলা রয়েছে। সিপিএম এর মূলত এসএফআই এবং ডিওয়াইএফআই, তার কারণ পুলিশের মুখে বারবার সিপিএম তাদের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনকেই এগিয়ে দেয়। যে কোনো সেফ লড়াইতে সেলিম সুজনরা থাকেন, ছাত্র যুবদেরকে রাস্তায় বার করে দেওয়া হয় যথারীতি। আমরা আজকে দেখেছি যে কলেজ স্ট্রিট থেকে কোচবিহার পর্যন্ত যে অশান্তি, সেই অশান্তি হয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতৃত্বে। সিপিএম দেখুন, সারা বছর সারা বাংলা সচল থাকে, সিপিএম বন্ধ থাকে। আজকে সেই ছবিটা আবার এক প্রমাণিত হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো যে যারা আজকে রাস্তায় বেরিয়েছিল তারাও জানে না তারা কেন বন্ধের সমর্থন বা বন্ধটা কি বিষয়। যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলায় অশান্তি তৈরি করো এবং যাতে পুলিশকে দোষারোপ করা যায় এমন ভাবে পুলিশকে ইনস্টিগেট করো। কলেজ স্ট্রিটের একটা ভিডিও আমি পোস্ট করেছি, শতরূপদা এখানে আছে, আমি বলবো বর্ণনা সম্ভবত মুখার্জি, ওদের এসএফআই জেলার সভাপতি, উত্তর কলকাতা জেলা এসএফআই এর সভাপতি, যেভাবে পুলিশকে ঘুষি মারছে, যেভাবে পুলিশের মা বাপ তুলে গালাগাল দেওয়া হচ্ছে, আমি এসএফআই ডিওয়াইএফআই সহ সিপিএম যেহেতু এটাকে সমর্থন করছে, আমি সিপিএম এর বিবৃতি দাবি করছি এবং তার সঙ্গে আপনাদের মারফত আমরা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব যাতে ভালো করে ওদেরকে মামার বাড়ির আদর। আচ্ছা, আমি শতরূপের উত্তর নিয়ে তারপর আসি। সুপ্রিয়, পুলিশকে গালাগালি দেওয়ার জন্য যদি মামা বাড়ির আদর করতে হয় তাহলে তো অনুব্রত মণ্ডলকে মামার বাড়ি, মাসির বাড়ি, শ্বশুর বাড়ি কতবারই আদর করতে হবে। দ্বিতীয় কথা যেটা বললো যে এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় আছে, ঠিক কথা, এসএফআই ডিওয়াইএফআই ধর্মঘটের দিন রাস্তায় থাকে। তৃণমূল ছাত্র পরিষদ যেদিন ধর্মঘট থাকে না সেই দিন সন্ধ্যাবেলা কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে কলেজের একজন ছাত্রীকে ধর্ষণ করে, নিজের দলের নিজের সংগঠনের একজন নেত্রীর মফট নিউড ছবি নিজেদের মোবাইলে চালাচালি করে। যে সংগঠনের যে কাজ। 3 নম্বরে আমার মনে হয় এটা এত কিছুর মধ্যে
মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল, আমি মাঝখানে বলিনি ভাই, করবেন না। আর সবচেয়ে মনে হয় একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পয়েন্ট তুলেছেন যে সারা বছর ধর্মঘট থাকে, এসএফআই ডিওয়াইএফআই, ধর্মঘটের দিন খালি রাস্তায় নামে। আমি এখানে বলছি সভ্য, আচ্ছা মনে করো আজকে ধর্মঘট হয়ে গেল, আগামীকাল 10 তারিখ তো বাংলায় কোনো ধর্মঘট নেই, 10 তারিখ বাংলা সব চা বাগান খুলবে তো? খুলবে না তো। কেউ ধর্মঘট ডাকেনি তো উত্তরবঙ্গের একাধিক চা বাগান বন্ধ থাকবে তো। কালকে তো আমি কেন করছি বলতে হবে না এরপরে। ধরুন আমি বলছি কোনো এসএফআই ডিওয়াইএফআই তো ধর্মঘট ডাকেনি, তো কালকে পশ্চিমবাংলায় জয়েন্টের অ্যাডমিশন হবে তো? হবে না তো, বন্ধ হয়ে পড়ে আছে তো। পশ্চিমবাংলার স্কুলগুলোতে কোনো ধর্মঘট ছাড়াও শিক্ষকেরা রাস্তায় বসে আছে তো। পশ্চিমবাংলায় কেউ ধর্মঘট না ডাকলেও সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে সর্বত্র শিল্পতালুক বন্ধ হয়ে পড়ে আছে তো। সেক্টর 5-এর একটার পর একটা কোম্পানি চলে যাচ্ছে ধর্মঘট ছাড়া। সুতরাং বাংলাতে আমি সুদীপকে জাস্ট একটু রেকটিফাই করে দিচ্ছি, যদি বছরে একদিন ধর্মঘটে বামপন্থীরা থাকে তাহলে বাকি 364 দিন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট পালন করেন। সুপ্রিয় দেখুন, ধর্মঘটকে আমরা কোনোদিনই সমর্থন করি না, এবং বিষয় হচ্ছে যে কোনো রাজনৈতিক দলে তাদের এজেন্ডার মধ্যে ধর্মঘট তাদের একটি প্রতিবাদের কর্মসূচি হিসাবে দেখাতেই পারেন, কিন্তু এখনও পর্যন্ত ধর্মঘট করে কোনো সফলতা এসছে মানে অ্যাকচুয়ালি যারা এই স্লোগান দিচ্ছেন যে শ্রমিকদেরকে তাদের বিল বা যে সমস্ত বিষয়কে সামনে রেখে তারা এই দাবি নিয়ে ধর্মঘট করছেন 10টি বড় সংগঠন, তো তারা তো একদিন যখন বন্ধটা ডাকছেন সেই বন্ধে তো সেই শ্রমিক শ্রেণী তারাই কিন্তু রাস্তা বেরোতে পারছেন না। ধরুন অটো চালাতে দিচ্ছে, আমরা দেখলাম বিভিন্ন ভিডিও আজকে বিভিন্ন জায়গাতে, কিছু উত্তেজনাপ্রবণ জায়গাও আমরা দেখলাম যেখানে মানে টোটো চালককে আটকানো হয়েছে, তোরা কি জানিস না আজকে বন্ধ। তো সেই শ্রমিক শ্রেণীর ওপরেই কেন আঘাতটা আসছে, এটা গেল এক। দুই হচ্ছে যে পুলিশকে আমরা, এটা আমাকে বলতেই হবে, পুলিশকে আমরা কিছু ক্ষেত্রে দেখি পশ্চিমবঙ্গ অদ্ভুত রাজ্য যেখানে অতি সক্রিয়তা দেখা যায় যখন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কোনো কর্মসূচি বা কোনো মানে অংশগ্রহণ করতে গেলে এদেরকে অদ্ভুতভাবে অতি সক্রিয় দেখা যায়, কিন্তু দেখতে পাই না যখন এই শতরূপ বলল না অনুব্রত মণ্ডলের মতো এই গোছের যারা নেতৃত্ব তৃণমূলের বা এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি মুর্শিদাবাদ, কালিয়াগঞ্জ, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে তখন কিন্তু পুলিশকে খুঁজে পাওয়া যায় না, তখন তারা অদ্ভুতভাবে নীরব দর্শক হয়ে থাকেন। হ্যাঁ, এটা ঠিক যে দেখুন বন্ধে আখিরে কোনো লাভ হয় বলে আমরা এটা মনে করি না। আর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো দুবার এটা নিয়ে বলা হয়েছে, ওনাদেরকে জানানো হয়েছিল, তারা যদি এই গত পরশু দিনকে তারা যদি আলোচনায় বসতেন, তাদের যারা শীর্ষস্থানীয় যারা রয়েছেন, তা নিশ্চিতভাবে এই বন্ধ করে সাধারণ মানুষকে অসুবিধা ফেলার তো কোনো দরকার ছিল না। কারণ দেখুন ট্রেন বন্ধ হয়েছে, বহু জায়গায় ট্রেনকে অবরোধ করা হয়েছে, সেগুলো তো সাধারণ মানুষের ওপর ঘুরে ফিরে আসছে। অ্যাকচুয়ালি মানে এখানে আসতো, এই স্টুডিও আসতো, আজকে আমাকে অনেক মানে কাঠগড় পড়াতে হয়েছে, তো আজকে যেহেতু যে বন্ধ ছিল বলে, যাই হোক, তো এটা আমরা জানি না যে বন্ধ এর বিষয়টা কেন বামপন্থীরা এটা বোঝেন না। আর তিথিগতভাবে ওই দিনপঞ্জিকা দেখে দেখুন প্রত্যেক বছরই বামপন্থীরা কোনো না কোনো ইস্যুতে 2-3টে বন্ধ ডাকেন, তো এটা নতুন কিছু নয়। আমি জানি না এখান থেকে কি বেরিয়ে আসবে, ওনাদের কি ফল পাবেন, শতরূপরা ভালো বলতে পারবেন। আমি তাদের কর্মসূচি হিসাবে এটাকে ধরছি, কিন্তু আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত বলে আমাদের। আচ্ছা, আমি এই জায়গা থেকে সুদীপের কাছে, সুদীপ এই যে আজকের যে প্রতিবাদের যে ইস্যু, এর অনেক কিছুর সাথে তো তোমরাও একমত, তোমরাও আপত্তি জানিয়েছিল একাধিক শ্রম কোড নিয়ে, ন্যূনতম মজুরি থেকে শুরু করে প্রাইভেটাইজেশন, এই সমস্ত বিরুদ্ধে তো তোমরাও সুর চড়িয়েছো। অবশ্যই আমরা একমত, কিন্তু আমরা মনে করি না ধর্মঘট কোনো সমস্যার সমাধান করতে পারে। সুস্থ আলোচনা এবং তারপরে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করে আনতে হবে। ধর্মঘট মূলত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পেটে লাথি মারে, এটা মুখে মেহনতি মানুষের কথা বলা সিপিএম কবে বুঝবে আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 1 দশক ধরে বাংলায় বন্ধ কালচারটাকে বন্ধ করে দিয়েছেন। বাংলায় বন্ধ, সুতরাং বন্ধ ছাড়া আলোচনার রাস্তায় শ্রমজীবী মানুষের পক্ষে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। চা বাগানের কথা শতরূপ ঘোষ বললেন, এই চা বাগান নিয়ে আন্দোলন তৃণমূল কংগ্রেসই করছে, এবং তৃণমূল কংগ্রেসই পার্লামেন্টে এই প্রশ্নটা করেছে যে নির্বাচন এলেই অমিত শাহ বাংলায় এসে বলেন এখানে চা বাগান খুলে দেবো, ওখানে চা বাগান খুলে দেবো, এত চা বাগান খুলে দেবো। আজ পর্যন্ত বিজেপি একটি চা বাগানও খোলেনি, এবং এটা কেন্দ্রের এখতিয়ারভুক্ত। আর 2 নম্বর কথা, আমরা বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, জি 24 ঘন্টার মাধ্যমে বাংলার মানুষ রাস্তায় থেকেছেন স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে প্রত্যাখ্যান করে বাংলার কর্মসংস্কৃতির যে ধারা, সেই ধারাকে অব্যাহত রেখেছেন বলে আমি বলতে পারি। তখন প্রথম কথা হচ্ছে উনি যেটা বললেন যে এর ফলে শ্রমিকের বা গরিব মানুষের পেটে লাথি মারা হয়, মানে বেসিক্যালি যেটা বলতে চাইলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1998 থেকে 2011 13 বছরে 73 বার গরিব মানুষের পেটে লাথি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম সরাসরি তৃণমূলের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কেন বারবার একটা কথা বলতে হচ্ছে, এক করে আমরা কথা বলছি, আমরা দুজনই তো সভ্য, তাই না? কেউ একেবারে কথার মধ্যে কথা বলবো না, সেটাই তো ভালো দেখায়। আমি তো বলছি না আপনার কথার মধ্যে কথা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়
73 বার গরিবের পেটে লাথি মেরেছেন, এটা তৃণমূলের প্রতিনিধি বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বিজেপির ভাই বললেন যে এগুলো করে কি হয় না হয়, আমি খালি ওনাকে মনে করাই 1 বছর অবরোধ করে রেখে 3টে কৃষি বিল হচ্ছে ভারতের কৃষকেরা ফেরত নিয়েছিলেন, ফেলা থুতু মোদিকে ছাড়তে হয়েছিল। এই যে গতকাল এত কিছুর পরে গতকাল যে কেন্দ্র সরকারকে বলতে হলো যে বেশ ঠিক আছে আপনারা আলোচনায় আসুন, আমরা শ্রমকোটটাকে নিয়ে কি করতে পারি আমরা দেখছি, এইটাও কিন্তু ধর্মঘটেরই সাফল্য। আর আমার শেষ কথা এখানে বলছি ভাই সভ্য, দেখুন একজন সাংবাদিক হিসেবে ভেবে দেখার জন্য অনুরোধ করছি, একটা যখন সময় ছিল পশ্চিমবাংলায় যে যেই ধর্মঘট ডাকুন না কেন কিছু লোকের মনে হতো বন্ধের দিন রাস্তায় বেরোবো, কি দরকার ঝামেলায় গিয়ে। এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, কেউ যদি ধর্মঘট সমর্থন করতে চায়ও তার মনে হবে আমি রাস্তায় বেরোবো না, তৃণমূল আমায় মার্ক করে নিল, এরপরে আমাকে পরে হুজ্জতি পোয়াতে হবে কিনা। কিন্তু আমি কথাটা এই কারণে বলছি, কোথায় রাস্তায় দুটো টোটো চললো, কোথায় দুটো অটো চললো, তাই দিয়ে ধর্মঘটের বিচার হয় না। উৎপাদন কতটা ব্যাহত হলো তাই দিয়ে একটা স্ট্রাইক হয়, সাকসেসফুল হয় অথবা আনসাকসেসফুল হয়। কিন্তু একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমি বলছি, আপনি বলুন পশ্চিমবাংলায় আমাদের জন্য, সিপিআইএমের জন্য কি বামপন্থীদের জন্য কোনটা ভালো হতো? যদি কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে আমরা ধর্মঘট ডাকতাম, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঝামেলায় না যেতেন এবং আমরা একেবারে শুনশান ফাঁকা মাঠে ধর্মঘট করতাম, নাকি আমরা মোদির বিরুদ্ধে ধর্মঘট ডাকি আর মমতা ব্যানার্জি মোদির হয়ে ভাড়া কাটতে নেমে পড়েন, এই যে মানুষের সামনে এইটা উঠে আসে, রাজনৈতিকভাবে আমাদের কোনটায় লাভ? আপনারা এই বিচার করুন। আচ্ছা 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 সুপ্রিয়, আমি যদি এবারে ইস্যু ভিত্তিক আমি পয়েন্টে যদি ঢুকি, একটা বড় বিষয় যে সরকারি যে সমস্ত সংস্থা রয়েছে তার বেসরকারীকরণ নিঃসন্দেহে সেখানে যারা চাকরি করেন তাদের চাকরি যাবে। এই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ বারবার উঠেছে তোমাদের বিরুদ্ধে, এটার কোনো সলিউশন যদি বলে বলে না হয় তাহলে ধর্মঘট ছাড়া বিকল্প কি আছে? মানে তোমরা দাবি করছো যে প্রাইভেটাইজ করলে গোটা বিষয়টা সলিউশন হয়। আমরা এয়ার ইন্ডিয়ার অভিযোগ সামনে বড় এলো যে সেখানে একটা বিতর্ক উঠেলো, এই হচ্ছে বেসরকারীকরণের ফল। দেখো, আলোচনার পথ খোলা রেখেই কেন্দ্রীয় সরকার তাদেরকে ডাক পাঠিয়েছিলেন, তাদের প্রতিনিধিদেরকে বলেছিলেন, তুমি নিজেই তোমার প্রতিবেদনে বলবার সময় শুরু করলে। আমরাও জানি যে এই বিষয়গুলো আগের দিনের কথাই বলছি, যে আলোচনা ধর্মঘটের দিন তো আলোচনা করার জায়গা নেই। তো ধর্মঘট করে যদি এটা সলিউশন হয়, আমি বলবো তাহলে সিপিআইএম বা বামপন্থী দলগুলো যারা এখানে ধর্মঘট করে তারা প্রত্যেক দিন ধর্মঘট করুন। যতটুকু বলার সময় একটি উদাহরণ দিলেন, যে দিল্লির উদাহরণ, যে মানে কৃষি বিলটাকে মানে নিয়ে নেওয়া হয়েছে বাপস। তো আমি বলছি তাহলে তোমরা ধর্মঘট কেন করছো? তোমরা লাগাতার আন্দোলন করো। তোমাদের যদি মনে হয় যে এই ইস্যুটাকে নিয়ে তোমাদের এগিয়ে যাওয়া উচিত, তাহলে ইস্যুটাকে নিয়ে পার্লামেন্টে তোমরা অবস্থান করো। পার্লামেন্টে তো নিশ্চিতভাবে এইটা বেসিক না, এই একটা অভিযোগ সামনে আসছে যে বিষয়টা তৈরি হয়েছে তাতে অস্থায়ী কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাবে। আমি সবটাই মেনে নিয়ে বলছি, স্থায়ীকরণ বলে কিছু থাকবে। আমি সবটাই মেনে নিয়েই তো বলছি যে যা অভিযোগ আছে তাদের মনে হচ্ছে সেটা তো সব থেকে বড় আন্দোলন করার জায়গা তো পার্লামেন্ট, যেখানে এই আইনগুলো পাস হচ্ছে। তাহলে আইনগত এখনো পর্যন্ত তো বামপন্থীদের মানে যারা সিপিআইএম বা অন্যান্য দলে তাদের শরিকদের তাদের তো প্রতিনিধি আছেন, তারা তো পার্লামেন্টে গিয়ে তারা তো আলোচনা করতে পারে। আপনাকে একটা কথা বলি, পার্লামেন্ট নিশ্চিতভাবে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফোরাম আমাদের দেশের এবং সেখান থেকে আইন পাস হয়। কিন্তু আপনি নিশ্চয়ই এখানে একমত হবেন যে যখন সরকারে আছে তার তখন পার্লামেন্টে মেজরিটি আছে বলেই সে সরকারে আছে। এটা বিজেপির ক্ষেত্রেও সত্যি, এটা কংগ্রেসের আমলেও সত্যি, কি সো অন এন্ড সো ফোর্থ। ধরুন এমার্জেন্সিও কিন্তু পার্লামেন্ট 100 বার রাখার জায়গা আছে। ধরুন এমার্জেন্সিও কিন্তু কংগ্রেস ভারতে লাগু করেছিল পার্লামেন্টে পাস করেই, কেমন গাছ থেকে তো পড়েনি। কিন্তু পরবর্তীকালে তো সেটা অসাংবিধানিক স্বীকৃত হয়েছিল এবং বিজেপিও এখন এমার্জেন্সি কালা দিবস হিসেবে পালন করে। আবার আমি বলছি ধরুন মনে করুন এই কদিন আগে ধরুন ইলেকট্রাল বন্ডে টাকা নেওয়া, ওটাও তো পার্লামেন্টে পাস করেই লাগু করা হয়েছিল। অর্ডিন্যান্স জারি করে, সংখ্যার জোট ছিল, অর্ডিন্যান্স জারি করে কৃষি বিল পাস করা হয়েছিল, সেগুলো তো ফেরত দিতে হয়েছে। ইলেকট্রাল বন্ডটা তো বেআইনি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। অতএব পার্লামেন্টে তুমি এসে চেঁচাও, যে কোনো সরকারই সেটা চাইবে যে পার্লামেন্টের বাইরে কোথাও কথা বলো না, কেননা পার্লামেন্টে আমার একবারে কাউন্টেড মেজরিটি আছে। তোমার পক্ষে যুক্তি থাক কি না থাক, আমার পক্ষে যুক্তি থাক কি না থাক, পার্লামেন্টের ভেতরের লড়াইয়ে কোনোদিন কোনো গভর্নমেন্টের সঙ্গে পেরে ওঠা যাবে না, স্বাভাবিক কথা। পশ্চিমবঙ্গ বিধানসভা ধরুন বিজেপি যে কথাগুলো বলছে, আমি জাস্ট 20 সেকেন্ড নিচ্ছি, ধরুন বিজেপি যে কথাগুলো বলছে, ধরুন 10টার মধ্যে 3টে কথা আমি ধরে নিচ্ছি ঠিক, কি 5টা কথা ঠিক, তা বলে কি আপনি পশ্চিমবঙ্গ বিধানসভায় চেয়েছি সেই কথাটাকে লাগু করতে পারবেন না? কারণ ওখানে মেজরিটি আছে তৃণমূল কংগ্রেসের। অতএব পার্লামেন্ট খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু পার্লামেন্টই শুধুমাত্র বিরোধীরা কথা বলবে আর বিরোধীরা রাস্তাঘাটে মিটিং মিছিলে কথা বলবে না, এইটাও হতে পারে না। তার মানে টেকনিক্যালি এই দাঁড়াচ্ছে, প্রথমে সুপ্রিয় তারপরে সুদীপের কাছে আসবো, যে যদি বলার পরিসরের অবস্থা এই হয় তাহলে ধর্মঘটটাও একটা হাতিয়ার হিসেবে উঠে আসছে, এছাড়া আর কোনো আতান্তর নেই, মানে গতি নেই এছাড়া। ধর্মঘটে দেখুন, ধর্মঘটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তো সেই অস্থায়ী কর্মচারী, যে শ্রমিক কর্মচারী বা যারা খেটে খাওয়া মানুষ, তাদেরই হচ্ছে আলটিমেট। একটা দিনের রোজগার যাদের বন্ধ হয়ে যাচ্ছে, বা আমি ধরে নিচ্ছি ধর্মঘটটা বিরাট সফল হলো, কথার কথা তো বিরাট সফল যদি, তার মানে ধর্মঘটটাতে কোনো কিছু মানে রাস্তা অচল হয়ে গেল। তাহলে রাস্তা যদি অচল হয়, সেই টোটো চালক বা অটো চালক বা যারা মানে খাবার বিক্রি করছেন, যা শ্রমিক যারা,
তারা তো তাদের আয় থেকে বঞ্চিত থাকবেন ভাই একদিন। সুপ্রিয়, তো আপনাকে সেই- আমি মনে সেই করি বিষয়টা- জাস্ট বিজেপির আমলেরই কথা, ধর্মঘটের সাফল্য রাস্তা অসল থাকার নয়, ধর্মঘটের সাফল্য হচ্ছে রাস্তা অসল থাকার ফলে সরকারকে কিছু করতে বাধ্য করানো গেল কিনা। আপনার মনে থাকবে বছর চারেক আগেকার কথা, এই ধর্মঘট করে ধর্মঘটের দিন বিকেলবেলা শ্রমমন্ত্রক ভারতের ঘোষণা করেছিল যে আমরা মিনিমাম ওয়েজ রিভাইজ করছি, আমরা মিনিমাম ওয়েজ বাড়াচ্ছি। কেমন এরকম আমি 100টা উদাহরণ দিয়ে যেতে পারি। প্রশ্নটা এখানে সেইটা নয়, প্রশ্নটা হচ্ছে আপনি যে কথাটা বারবার করে বলছেন এবং এটাই সবচেয়ে কমন যুক্তি যে এতে গরিব মানুষের অসুবিধা হয়। আচ্ছা, আমি আমার আগে বলছি, আসবো, বলছি আসবো। তোমার কাছেই আসবো। ধরুন আমি একটা কথা বলছি কত মিনিট পড়াতো? ভাই, এক সেকেন্ড, আরে ভাই ধারাও না ভাই, আমি যে কথাটা বলছিলাম যে ধরুন গরিব মানুষের অসুবিধা হয় কেমন, এই যে ধরুন নতুন শ্রম কোডের প্রথম ক্লজটা আপনি জানেন, একদিন আমাদের দেশের নিয়ম ছিল 20 জনের বেশি যে কোম্পানিতে কর্মচারী আছে তারা সেই কোম্পানি ইচ্ছে মতো লোক ছাঁটাই করতে পারবে না, মিনিমাম ওয়েজ দিতে হবে ইত্যাদি। পরবর্তীকালে সেটা শূন্য বলে ওদের এক মিনিট বেশিক্ষণ বলবে। আমারও শুধু তোমার ভাই, তুমি কাছেই আসবো। বেশিক্ষণ বলবে কিন্তু তোমার লোকসভা বিধানসভায় তুমি বলার বেশিক্ষণ জায়গা বলবে নেই কিন্তু বলে তুমি বেশি তিনি বলার বেশি সময় যাতে কেউ বলবে। ইন্টারাপ্ট না করে তার জন্য তুমি অন্যের সময় ইন্টারাপ্ট করো না। দ্বিতীয় কথা হচ্ছে 20 জনটা করে দেওয়া হলো 100 জন, এখন 100 জনটা হয়ে গেছে 300 জন, মানে কি যে না, কোম্পানিতে চিন্তা বিধানসভা, করো লোকসভায় 300 জন CPM এর বলার পর্যন্ত, জায়গা নেই বলে- ভাই একটু প্লিজ সামনে সুদীপ আসবো, তোমার কাছে টিভি আসবো, তোমার চ্যানেলে কাছেই আসবো, বেশি সুদীপ। সময় ধরে বলবে। সুদীপ তোমার কাছেই আসবো। 300 জনের কম মানে 299 জন পর্যন্ত যেখানে কর্মচারী আছে ইচ্ছে মতো মালিক ছাঁটাই করতে পারবে, ইচ্ছে মতো তাকে হচ্ছে পেনশন থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে বঞ্চিত করতে পারবে। আমি বলছি এই যে ক্লজটা এটা কি গরিব মানুষের পক্ষে? খালি ধর্মঘটটা গরিব মানুষের বিরুদ্ধে? সুদীপ হ্যাঁ বলো কি বলছিলে? মানুষ, বাংলার মানুষ জানেই না আজকে কেন বন্ধ, কিসের বন্ধ। বাংলার মানুষ এইটা জানে যে তৃণমূল ধর্ষক, বাংলার মানুষ এইটা জানে যে সুদীপ রাহা এমন একটা সংগঠনের নেতা যে সংগঠন নিজের দলের একজন মহিলা কর্মীর ছবিকে মর্ফ করে এআই দিয়ে নিউড বানিয়ে চালাচালি করে। বাংলার মানুষ এইটা জানে, বাংলার মানুষ জানে যে তৃণমূলের নেতা মনোজিৎ মিশ্র কলেজের মধ্যে একজন মেয়েকে ধর্ষণ করে, গ্যাংরেপ করে। কে বলছিল এতক্ষণ? আমি বারবার করে বারণ করছিলাম শুনতে পেরে না করতে। বাংলার মানুষ জানে যে টিএমসিপি ধর্ষকদের দল। শতরূপ বলতে দাও। আমি বলবো যে বাংলার মানুষ জানেই না। তুমি বলো মনোজিৎ মিশ্র তোমার কে হয়? দ্বিতীয়ত হচ্ছে মনোজিৎ মিশ্র কে হয়? সিপিএম এর মনোজিৎ মিশ্র কে হয়? আর রাজন্না হালদারের ছবি নিয়ে ওগুলো কেন করো তোমরা? শতরূপ আসবো, তোমার আসবো, আমার সময়টা নষ্ট হচ্ছে শুধু। কে শুরু করেছিল? উত্তর কলকাতার জেলা ডিওয়াইএফআই এর আমি জিজ্ঞেস সম্পাদক। করছি টিএমসিপির ছেলেরা কেন সন্ধ্যের পরে গার্ডের রুমে কলেজের একজন ছাত্রীকে ধর্ষণ করে? টিএমসিপির ছেলেরা কেন সন্ধ্যের পরে কলেজের মধ্যে একটা ধর্ষকদের কাছ থেকে ধর্মঘট নিয়ে জ্ঞান শুনতে হবে? শতরূপ প্লিজ। না আসলে এটা সিপিএম এর হতাশার বহিঃপ্রকাশ। 5:30 তো বেজে কিন্তু গেছে। ধর্ষক হওয়াটা তো তবে জাস্টিফাই করা যায় না। সিপিএম হতাশ তাই তৃণমূল ধর্ষক, কি ভালো যুক্তি রে? বাংলা থেকে সিপিএম হতাশ তাই টিএমসিপি ধর্ষক। কোচবিহার থেকে কাকদ্বীপ বন্ধ, কোচবিহার থেকে কাকদ্বীপ সবকটা কলেজে তৃণমূলের ধর্ষণ সার্কেল চলছে। সুতরাং কোচবিহার থেকে কাকদ্বীপ সব কলেজে সুদীপ রাহারা পয়সা তুলছে আর ছাত্রীদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে। নিজের সংগঠনের একটা মেয়ের সঙ্গে সুদীপ এরা করতে আছে। আমরা আলোচনাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি না। সব্যসাচীদা, আমি তো জানি আজকে শোয়ের টপিক কি জানি, আমি জানি আমার নাম কিন্তু সুদীপ রাহা, কথাটা নিজের আমাকে সময় বলতে তুমি বলা জানো তোমার নাম হয়েছে। সুদীপ রাহা, একটু আগে তো তোমার নাম শতরূপ ঘোষ হয়েছিল। তুমি জানো তোমার নাম সুদীপ রাহা, একটু আগে তো তোমার নাম শতরূপ ঘোষ হয়েছিল। যেই শতরূপকে বলতে বলছিল তুমি বলা শুরু করছিলে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে শতরূপ, ইন্টারাপ্ট তুমি করে নিয়েছো, এবার ওকে বলতে দাও। সুদীপ হয়েছে? না হয়নি। শান্তি সিপিএম, না শান্তি হয়নি। সিপিএম শান্তি, ওম না হয়নি। শান্তি। তোমরা থাকতে শান্তি, তোমরা থাকতে বাংলার কে? তোমার নিজের সংগঠনের মেয়ে শান্তি থাকতে পারছে না, তার ছবি নিয়ে এসব করছো। রেস্ট ইন পিস। তোমার নিজের সংগঠনের একটা মেয়ের ছবি নিয়ে এসব নোংরামি করো, তোমাদের আবার শান্তি। শতরূপ প্লিজ। তোমরা থাকলে সিপিএম শতরূপ, রেস্ট ইন শতরূপ, পিস, ওম শান্তি। সিপিএম ওম শান্তি, সিপিএম। আচ্ছা সুদীপ, আমরা আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, আমি বলছি বাংলার মানুষ জানেন না যে আজকে তোমার- কেন তোমার বন্ধ কথা- হচ্ছে। সারা করো না। এই তোমার কোনো ছবিকে এআই দিয়ে কিছু করা হয়নি তো? সিপিএম প্লিজ রেস্ট ইন পিস। তোমার কোনো ছবিকে এআই দিয়ে কিছু করা হয়নি তো? সিপিএম প্লিজ রেস্ট ইন পিস। তোমার ছবিগুলো ঠিক আছে তো? তোমার ছবি এআই দিয়ে কিছু করা হয়নি তো? রেস্ট ইন পিস সিপিএম। বাংলার মানুষ তোমরা থাকলে জানেন গোটা না বাংলাই আজকে রেস্ট ইন কেন পিস হয়ে বন্ধ যাচ্ছে, হয়েছে। খালি সিপিএম কি? আমি শুধু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির এক নম্বর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। থাকার সময়ও 13 বছরের 73টা ধর্মঘট, গরিবের পেটে লাথি মেরে। আমার দেখে ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরে গরিবের পেটে লাথি মেরে মমতা 13 বছরে 73টা ধর্মঘট করেছিলেন। আজকে সিপিএম এর গরিবের পেটে লাথি মেরে 13 বছরে আমার সময় একদম শেষ হয়ে যায়, এভাবে হবে না। CPM সুদীপ, আমি নির্দিষ্টভাবে তোমার কাছে আসবো, তারপর সুপ্রিয়র কাছে আসবো। যদি না এই নির্দিষ্টভাবে আসবে না তোমার কাছেই আসছি, আমি তোমার কাছেই প্রশ্নটা রাখছি এটাই। যদি যেরকম শতরূপ বলল যে আমি আমার পার্লামেন্টে বলার জায়গা থাকছে না, পরিসর ছোট হয়ে আসছে, যেমন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার তথ্য দিল, তাহলে আমার বক্তব্যটাকে আমি সরকারকে মানতে বাধ্য করব, তার উপায়টা কি?
তার উপায় আদালত আছে, তার উপায় পার্লামেন্টে প্রতিবাদ আছে, পার্লামেন্টের বাইরে প্রতিবাদ আছে। আদালতে তো চোর খেয়ে খেয়ে গাল চ্যাপ্টা হয়ে গেছে, আবার আদালত দেখাচ্ছে তৃণমূল। আবার কালকেও প্রেতাত্মাটাকে থামাও ভাই, টিচার রিক্রুটমেন্ট নিয়ে কালকেও আদালতে চোর খেলো না বাবা, শোনা আর আদালত দেখাচ্ছে আবার। সিপিএম এর প্রেতাত্মাটাকে থামাও। আর গোটা বাংলায় ভালো করে গোটা বাংলা শাসন বানিয়ে দিল, এখানে প্রেতাত্মা ছাড়া কি পাবে? সিপিএম এর শ্রাদ্ধ শান্তি ভালো করে করা, গোটা বাংলা শ্রাদ্ধ করে দিয়েছো, খালি সিপিএম কেন করে দিলে তো? আরজি করে ডাক্তারটা শ্রাদ্ধ করে দিলে তো? আরজি করের একজন মহিলা ডাক্তারের শ্রাদ্ধ করে দিলে তো? করে দিলে তো? ডাক্তার হতে গেছিলেন, মানুষের জীবন বাঁচাচ্ছিলেন, মানুষের জীবন বাঁচাতে গেছিলেন, তাকে ধর্ষণ করে খুন করলে তো? গোটা বাংলা তো শ্রাদ্ধ করে দিয়েছো, বাংলার ছেলেমেয়েগুলো তো শ্রাদ্ধ করে দিয়েছো। আমার আর 1 মিনিট আছে, 1 মিনিট ওকে বলতে দাও, সুদীপকে। ও কাউকে বলতে দেবেন, ওকে 1 মিনিট বলতে হবে। আচ্ছা, আমি বাড়িতে গিয়ে হিসেব করে নিও কতক্ষণ কে বলেছে। মাঝখানে গলাকে শুরু করেছিল। আমি বলবো যে দেখুন, আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই, তার কারণ বাংলার মানুষ সিপিএম কে বিধানসভায় বলতে দেয় না, লোকসভায় বলতে দেয় না, পঞ্চায়েতে বলতে দেয় না, পঞ্চায়েত সমিতিতে বলতে দেয় না, জেলা পরিষদে বলতে দেয় না। সিপিএম কোথায় বলবে? সিপিএম তৃণমূল কলেজে ধর্ষণ করবে, সময় বেশি 24 ঘন্টা কলেজে ধর্ষণ করে শুধু তোমরা। দিলাম ভাই, দিলাম ভাই, তুমি শান্ত, কলেজের ভেতর ধর্ষণ করবে, শান্ত হও সিপিএম, তুমি শান্ত হও। ধর্ষণ করা পার্টি, তোমার বড় বড় কথা ধর্মঘট নিয়ে। শান্তি, বাংলার মানুষ বন্ধ প্রত্যাখ্যান করেছে যাতে তোমরা ভালো করে দর্শন করতে পারো। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি মাছ ভাজা খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও সিপিএম। আর তোমরা কলেজে ক্যান্টিনে বসে মাল খাও, আর তোমরা ইউনিয়ন রুমে বসে মাল খাও, কে ভর্তি করো। আচ্ছা আচ্ছা, আই সাবাস, আরে সাবাস। এটা কি সৃজন দীপশিদাদের সাথে আর আমাদের তোমাদের ছবি দেখলাম আজকে সারাদিন 24 ঘন্টায় ভিডিও দেখাচ্ছে, দেখেছো? সারাদিন ভিডিও দেখাচ্ছে, দেখেছো? 24 ঘন্টায় তোমার ভাই মনোজিৎ মিশ্র, তোমার নাম ভিডিও নেই তো? তোমার ভাই মনোজিৎ মিশ্র বোকা বোকা হয়ে গেল। সিপিএম যদি ব্যক্তি আক্রমণ, তোমার ভাই ভিডিও সারাদিন, সিপিএম যদি ব্যক্তি আক্রমণ, আরে ভাই এই স্ট্যালিনটাকে থামাও। ব্যক্তি আক্রমণ। আচ্ছা 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 সুদীপ, আমার সময় একদম শেষ। শতরূপ, মানে আসল আমরা ইস্যু থেকে সরে গিয়ে আমরা ছড়িয়ে ছত্রখান করে আমরা মস্করা করলাম, যা স্যার কিছুই নয়। সুপ্রিয়, তোমায় দিয়ে শেষ করবো, আর 30 সেকেন্ডস আছে। আমি যেটা প্রথমেই বললাম যে আলোচনার জায়গা খুলে রাখা আছে, তারা যদি আলোচনা করতে চান নিশ্চিতভাবেই তাদের সংগঠনের যারা মাথা তারা যান গিয়ে আলোচনা করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা, ও চাইছে ওকে সবাই আটকাক, এবার কিছু করার নেই না, ও নিজে চাইছে এটাও সবাইকে ওকে আটকাক। মজাটা হচ্ছে এইটা। বন্ধের কথা যেটা ও বলছিল, শুধু 1 মিনিট, ও যে বন্ধের কথা বলছিল যে সিপিএম এর বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কথা বললাম না, যে পৃথিবীর সবথেকে বেশি বন্ধ যদি কোনো রাজনৈতিক নেতা ডেকে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও তো বাস্তব। তো সে এখন হঠাৎ করে সংস্কৃতি নাকি ফিরিয়ে আনতে চাইছেন, কর্মই নেই পশ্চিমবঙ্গে, তো সংস্কৃতি আসবে কোথা থেকে? সেটা করছে। তো এরা যে এখনো মুখ দেখায় টিভিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় লজ্জা। প্রত্যেককেই অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের নজর থাকবে ধর্মঘটের জেরে কেন্দ্র সরকারের পদক্ষেপ কি হয়, তার ভাবনা চিন্তা কি হয়, নজর থাকবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।